ইরান কিন্তু নতুন হুমকি দিয়েছে। কি হুমকি দিয়েছে? ইরান নতুন একটা হুমকি দিয়েছে। তারা বলেছে যে আমরা বিশ্বের সমস্ত ইন্টারনেট অকেজ করে দেব। আপনারা জানেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে ইন্টারনেট নাই বা ইরান সরকার বন্ধ করে রেখেছে। কিন্তু এখন ইরান বলতেছে যে বিশ্বের ইন্টারনেট আমরা বন্ধ করে দেব। তার মানে ইরান কিভাবে বিশ্বের ইন্টারনেট বন্ধ করবে? এখানে লিখেছে যে লোহিত সাগরের নিচ দিয়ে, মানে ইংলিশে রেড সি, এই লোহিত সাগরের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেটের তার কেটে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইরান বলতেছে যে আমরা ডুবুরি পাঠিয়ে লোহিত সাগরের নিচ দিয়ে, আপনারা জানেন যে ইন্টারনেট কেবল আছে, যে সাগরের একদম তল দিয়ে তারে তারে আসে। বাংলাদেশ সিঙ্গাপুর থেকে আর একটা তারের মাধ্যমে তারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়েছে। ইন্টারনেট খুবই ফাস্ট এবং মানে সাশ্রয়ী। সাগরীয় দেশগুলোতে এবং হরমুজ প্রণালীতে কন্টিনিউ মার্কিন সেনা মোতায়েন রাখলে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। যদি তোমরা এই কন্টিনিউ এই হরমুজ প্রণালী দখলে রাখো, তাহলে আমরা লোহিত সাগরের নিচ দিয়ে যে ইন্টারনেট তার গিয়েছে সেই তারকে আমরা খেচাং করে কেটে দেব। এখন তো ঘুম হারাম আমেরিকার, যে বলে কি রে, এমনিতেই অ্যামাজনের কিছু ডাটা সেন্টার আছে যে আরব কান্ট্রিতে, ওগুলোর কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। এতে অ্যামাজনের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তার মধ্যে যদি এই ইন্টারনেটটাকে খেচাং করে কেটে দেয় তাহলে কেমন হবে? এই যে আমি আপনাদেরকে দেখাই খবরটা, এই যে এটা দেশ রূপান্তরের খবর। এই যে বিশ্বের ইন্টারনেট অকার্য করে দিতে পারে। হ্যাঁ, তো এখানে আরেকটু বিস্তারিত পড়ি। সেটা হচ্ছে যে লেবানিজ অস্ট্রেলিয়ান উদ্যোক্তা মারিও নাওফাল লিখেছেন যে ইরান এখন হুমকি দিচ্ছে যে হরমুজ থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করলে সমুদ্রের তার কেটে দেবে। এই ইন্টারনেট কেবল দিয়ে পৃথিবীর সমস্ত ইন্টারনেটের 17% বহন করে। মানে এই লোহিত সাগর দিয়ে যে ইন্টারনেট তার গিয়েছে, এটা সমস্ত বিশ্বের 17% ইন্টারনেট এই তার দিয়ে যায়। হ্যাঁ, এই যার মধ্যে রয়েছে অ্যামাজন, মাইক্রোসফট ও গুগল সমর্থিত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রগুলোর সঙ্গে সংযোগও রয়েছে। এবং এই তার যদি ইরান কেটে দেয়, তাহলে ঘন্টা নয় মাসের পর মাস ইন্টারনেট বিভ্রাট চলবে সমস্ত বিশ্বে। এবং ফেসবুকের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যেই তারা পারস্য উপসাগর থেকে ইরানের ভয়ে চলে গিয়েছে বলে বলতেছেন। এবং লোহিত সাগরের নিচে আরো আছে ইন্টারনেট কেবল, ঘন জালের মতো বসানো এই ফাইবার অপটিক তারগুলো আঞ্চলিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় 30% বহন করে এবং এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করে আর্থিক লেনদেন, ক্লাউড সেবা, ভিডিও কল, ইমেল, এআই সবকিছু ওই তারের উপর নির্ভরশীল, যেই তারটা গেছে লোহিত সাগরের নিচ দিয়ে। এদিকে আবার এই তার লাগানো দায়িত্বে থাকা ফরাসি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এলকাটল, তারা লাগাইতেছে তারটা, নাম হচ্ছে এলকাটল। তারা বলতেছেন, নাম হচ্ছে এলকাটল সাবমেরিন নেটওয়ার্কস। তারা বলেছেন যে যে আমরা এখন সৌদি আরবের দাম্মাম উপকূলে নোঙ্গর অবস্থায় আছি, আমরা ভয়ে কাজ করতেছি না। এবং ফেসবুকও তারা সমুদ্রের নিচে তার ফালানোর কাজ বন্ধ করে দিয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পর আবার শুরু করবে। তাহলে দেখুন, ইরান তো অলরেডি হরমুজ প্রণালী অবরোধ করে সমস্ত বিশ্বের অর্থনীতিকে ধস নামিয়ে দিয়েছে। যে হরমুজ প্রণালী দিয়ে 20% মালামাল যায়, তেল সহ। ওদিকে আবার ইরান বলতেছে যে ওই পাশ দিয়ে বাবাল মানদেব দিয়েও সেখানে বন্ধ করে দিব, সুয়েজ খালও বন্ধ করে দিব। এখন আবার বলতেছে যে ইন্টারনেটের তার, যেটা কিনা লোহিত সাগরের নিচে, যেখান দিয়ে বিশ্বের 17% ইন্টারনেট সরবরাহ করা হয় এবং অ্যামাজন, মেটার মতো যেই ডাটা সেন্টারগুলো এগুলোর সঙ্গে কানেকশন থাকে, সেটা কেটে দিবে। এখন ট্রাম্পের আর কোনো উপায় আছে বলেন? এজন্যই বলি ভাই, সামরিক শক্তি কোনো বড় শক্তি না। আপনি সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী হলেন, কিন্তু যদি আপনি কৌশলগতভাবে শক্তিশালী না হন, তাহলে আপনি টিকতে পারবেন না। ভিয়েতনামে আমেরিকা পরাজিত হয়েছে, কিন্তু ভিয়েতনামে আমেরিকার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভিয়েতনামের প্রায় 20-30 লক্ষ লোক মারা গিয়েছে। সেই তুলনায়
আমেরিকার ক্ষতি হয়েছে খুব কম, কিন্তু যুদ্ধে আমেরিকা পরাজিত হয়ে লেজ গুটিয়ে ভিয়েতনাম থেকে পালিয়ে এসেছে। আপনি একটা লড়াই, দুইটা লড়াই, তিনটা লড়াই, চারটা লড়াই জিততে পারবেন, বা সবগুলো লড়াই জিততে পারবেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে যুদ্ধে পরাজিত হতে হবে যদি আপনার কৌশল ঠিক না থাকে। ইরান গত 30 বছর ধরে, আপনি দেখেন আমাদের, যেমন আমাদের দেশে তো জামাত ইসলামী আছে, তারা এবার ভালো আসন পেয়েছে। দেখবেন সংসদে একজন ভালো যোগ্যতম একজন জামাতের এমপি খুব কমই আছে, নাই যে তা না, খুব কমই আছে। বেশিরভাগ জামাতের এমপি তারা জীবনে ভাবেই নেই তারা এমপি হবে। আপনি বলতে পারেন ভাই তারা তো সৎ, সততা আর যোগ্যতা এক জিনিস না, খেয়াল রাখবেন। আপনি সত্য, আমার কি, আপনার আমি ভোট দিয়ে এমপি বানাইছি আমার পক্ষে আইন প্রণয়ন করার জন্য। আপনি যদি না পারেন, আপনার আপনি সৎ হয়ে আমার লাভ কি? তাই না? আমার তো লাভ নেই এজ এ জনগণ। ইরানের যে ইসলামী রিপাবলিক, নামটা শুনতে ইসলামী রিপাবলিক শুনলেও আপনারা মনে করেন না যে আসলে এরা আমাদের ওই বাংলাদেশের মতো ইসলামী রিপাবলিক। এরা প্রত্যেকটা লোক দারুণ শিক্ষিত, বেশিরভাগই এই পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত। এইসব পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, অনেক পিএইচডি করা, বই লেখা, জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ। একটা জিনিস খেয়াল করবেন যে ইসরায়েল ইরানের প্রত্যেকটা টেকনোলজি ইউনিভার্সিটি ধ্বংস করে দিয়েছে। কেন? কারণ এইখান থেকেই বিশ্বের বড় বড় অত্যাধুনিক অস্ত্রগুলো তৈরি করা হয় খুবই কম খরচে, যেগুলো কোনো অংশেই আমেরিকার এক্সপেন্সিভ অস্ত্রের চাইতে কোনো অংশে কম না। এই যে একটা ইয়ে করলো, মার্কিন বিমান পতিত হলো, বিমানের পাইলট ল্যান্ড করলো এই যে ইরানে, পরে রাতভর খুঁজলো মার্কিন সেনারা, পরে তাকে নিয়ে গেল। ইরানিরাও বললো যে পাইলটকে ধরে দিলে পুরস্কার দিবে, কিন্তু পারলো না ধরতে, মার্কিনিরা নিয়েই গেল। হ্যাঁ, তো ওই যে বিমানটাকে ইরান বৈধ করেছে, সেটা বৈধ করেছে ইরান দেশীয় নিজস্ব নিজস্ব ঘরোয়া ভাবে বানানো রকেট দিয়ে। রকেটের নাম হচ্ছে মজিদ। এই মজিদ রকেট দিয়ে এই যুদ্ধ বিমানকে নামিয়ে ফেললো। আপনারা দেখবেন যে তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো মজিদ, সোহর, খুররম শাহ, এরকম বিভিন্ন নামে, মানে ওই আরবি নাম দিয়ে তারা এগুলো বানায়। এবং তারা আমাদের মতো মেটা, গুগল, ফেসবুক, ইউটিউব এরা কিছুর উপরই নির্ভরশীল না। কারণ দেখুন, আমেরিকা কিন্তু শুধু আমেরিকা না। আমেরিকা মানেই হচ্ছে আমেরিকান সৈন্য, আমেরিকান অস্ত্রশস্ত্র, মানে আমেরিকা সামরিক শক্তি, মার্কিন ডলার। সমস্ত পৃথিবীতে কিন্তু ডলার নিয়ে টাকা লেনদেন করে। যেমন আমি তো থাকি লন্ডনে, আমি যদি বাংলাদেশে টাকা পাঠাই তাহলে তো মানে মানে লন্ডনে চলে পাউন্ড, বাংলাদেশে টাকা, এটার বিনিময় হারটা কিরকম হবে? এটা বিনিময় হার হচ্ছে এই পাউন্ডটা প্রথমে ডলারে কনভার্ট হয়ে তারপর ডলারটা আবার টাকাতে কনভার্ট হয়। খেয়াল করবেন তাহলে ডলার, তাহলে আমেরিকার সামরিক শক্তি, ডলার, ব্যাংকিং সিস্টেম, মাস্টার কার্ড, ভিসা কার্ড, সুইফট, এগুলো কিন্তু রাশিয়া ব্যবহার করতে পারে না। এই কারণে রাশিয়া বিশাল সমস্যায় আছে। এটা 4 নম্বর হচ্ছে টেকনোলজি। ফেসবুক, ইউটিউব, গুগল, আমাজন এগুলো ছাড়া আপনি কিচ্ছুই করতে পারবেন না। কাজে সমস্ত টেকনোলজি জগৎটা দখল করে আছে আমেরিকা। শুধুমাত্র আমেরিকার বাইরে টিকটক ছাড়া আপনি আর কোনো পপুলার আর এই মিডিয়া পাবেন না। বা টিকটক কেনার জন্য ট্রাম্প তোড়জোড় করতেছে, হয়তো টিকটক শীঘ্রই চীনের কাছ থেকে ট্রাম্প কিনে ফেলতে পারে। তাহলে এই সবকিছু মিলে কিন্তু আমেরিকা। তার মানে হচ্ছে আমেরিকার সঙ্গে আপনার ফাইট করা মানে হচ্ছে আপনি শুধু আমেরিকার সঙ্গে ফাইট করতেছেন না, আপনি এটা পুরো বিশ্ব ব্যবস্থার সঙ্গে ফাইট করতেছেন। হ্যাঁ, এত সহজ না, কিন্তু ইরান সেটা করে দেখিয়েছে। 40 দিন ধরে ইরান টানা ফাইট করে গিয়েছে, 40 দিন ধরে টানা ফাইট করে গিয়েছে এই আমেরিকার বিরুদ্ধে। আমেরিকা মানে কিছুই করতে পারেনি আমেরিকা। এখন একটা আমরা একটা স্বস্তি পাচ্ছি যে অ্যাটলিস্ট ট্রাম্প একটা যুদ্ধবিরতির দিকে মানে যাবে, এবং ট্রাম্প বলেছে যে তিনি আর যুদ্ধ করবেন না, যুদ্ধ এখানেই শেষ। এই আশ্বাসটা ট্রাম্প আমাদেরকে দিয়েছেন।
তো যাই হোক, এখন ট্রাম্পের আগামী এপ্রিল মাসেই ট্রাম্পের চায়না ভ্রমণ আছে। ট্রাম্প আগামী এপ্রিল মাসেই তিনি চায়না ভ্রমণ করবেন এবং এবং চায়নার প্রেসিডেন্ট যে শি জিনপিং, সেই শি জিনপিং সঙ্গে দেখা করবেন। এই এখন ওদিকে ইসরায়েলের মানে ইসরায়েল সাথে থাকলে আমেরিকা যুদ্ধ করতেই থাকবে, এটা অনেকে মনে করেন, এবং অনেকে মনে করেন যে এবার তুরস্ক হবে ইসরায়েলের নতুন শত্রু। কারণ সব সময় একটা শত্রুর দরকার হয় ইসরায়েলের, ইসরায়েল শত্রু ছাড়া থাকতে পারে না। এই কারণে এখন ইসরায়েল তুরস্ক আক্রমণ করবে, এবং তুরস্ক বলতেছে যে আমরা ইরান না, আসো একদম শিক্ষা দিয়ে দিব। এই তো যাই হোক, আজকে কিছু ইম্পর্টেন্ট খবর বলি আপনাদেরকে, তারপর শেষ করব। সেটা হচ্ছে যে ফক্স নিউজের কথা কি বলছি। ফক্স নিউজকে ট্রাম্প আজকে বলতেছে যে ইরান যুদ্ধ প্রায় শেষের দিকে। এটা ট্রাম্প বলতেছে ফক্স নিউজকে। ভালো কথা, ইরান যুদ্ধ শেষের দিকে। তো ট্রাম্প এই ইন্টারভিউটা দেওয়ার কয়েক ঘন্টা পর মার্কিন প্রভাবশালী মিডিয়া ওয়াশিংটন পোস্ট শিরোনাম করেছে যে US sends thousands more troops to Middle East as Trump tries to squeeze Iran। মানে ট্রাম্প বলতেছে যে আমরা ইরানের যুদ্ধ প্রায় শেষ করে নেছি, তার কয়েক ঘন্টা পর ওয়াশিংটন পোস্ট বলতেছে যে আমেরিকা মধ্যপ্রাচ্যে আরো হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে, কারণ আমেরিকা ইরানকে একদম মানে চাপতে চায় আর কি, স্কুইজ দেম। এখন আবার ট্রাম্প বলতেছে যে 2-3 দিনের মধ্যেই ভালো সংবাদ পাওয়া যাবে, এবং যেটা বললাম যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার সঙ্গে কথা বলেছেন, কথা বলে বলছেন তুমি অস্ত্র দিও না, আমরা হরমুজ খুলে দিব, আর এমনটা ঘটবে না, এবং আমরা দ্বিতীয়বারের মতো আলোচনায় বসবো। তাহলে অলরেডি মধ্যপ্রাচ্যে 70,000 সেনা আছে, মার্কিন সেনা, ইসরায়েলি সেনা, তারপরেও কেন এখনো আবার সেই মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা পাঠাতে হবে? ট্রাম্প মানে এখন অনেকে বলতেছেন যে ট্রাম্প আসলে ইরানের উপর চাপ বাড়ানোর জন্য পাঠাচ্ছে। এখন ভাই, ইরানের উপর চাপ বাড়ানোর জন্য অলরেডি 70,000 সৈন্য আছে, স্পেশাল ফোর্স, মেরিন ফোর্স, ডেল্টা ফোর্স, এই ফোর্স সেই ফোর্স অলরেডি আছে। তাহলে কেন এখন আবার আপনি হাজার হাজার সেনা পাঠাচ্ছেন? তাহলে বোঝা গেল যে ট্রাম্প আসলে কি করতে চায় তা এখনই বোঝা মুশকিল। মুখে বলতেছেন আলোচনা করবেন, যদিও আরেকটা আলোচনা হওয়ার সম্ভাবনা আছে, কারণ আল জাজিরা বলেছে যে শিরোনাম করেছে আর কি, যে ট্রাম্প যাকে খুব ভালোবাসেন সেই ট্রাম্পের প্রিয় পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তিনি ইরানে পৌঁছেছেন, এবং আজকে তিনি ইরানে পৌঁছার পর ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি তাকে বিমানবন্দরে স্বাগতম জানিয়েছেন, এবং তিনি ইরানে গেছেন নাকি আমেরিকার শেষ বার্তা নিয়ে। মানে আমেরিকা বলতেছে যে তুমি যে তাদেরকে শেষ কথা বলে আসো, এই শেষ বার্তা নিয়ে একটা ট্রাম্পের একটা বার্তা, সেই বার্তা নিয়ে ইরান গেছে পাকিস্তানের সেনাপ্রধান। এখন প্রশ্ন হচ্ছে যে কি সেই বার্তা, কি এমন সেই বার্তা যেটা নিয়ে আসিম মনির গিয়েছেন? এটা আমি জানি, এটা আসিম মনির জানে আর আল্লাহর পাক জানে। তবে এটাও সত্য যে পৃথিবী জুড়ে কূটনৈতিক তৎপরতা অনেক বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প আজকে পোস্ট করে বলেছে, আমি যেটা বললাম, যে আমরা চীনকে চিঠি লিখেছি ওরা যাতে ইরানকে অস্ত্র না দেয়, আমরা হরমুজ প্রণালী খুলে দেব, চীনও খুশি হবে, এই আর কি। তো এর উত্তরে চীন আবার রিপ্লাই দিছে ট্রাম্পকে যে আমরা আমেরিকাকে বলেছি যে কোন রকম অস্ত্র আমরা ইরানকে দিচ্ছি না, সুতরাং এই যে ট্রাম্প বলতেছে যে আমরা একসঙ্গে কাজ করব, আমি চীন সফরে গিয়ে চীনের প্রেসিডেন্টকে বিশাল বড় করে জড়িয়ে ধরবো, আলিঙ্গন করব, একসঙ্গে কাজ করব, আমাদের চীনকে তোমাদের আমেরিকার খুশি করার কোনো দরকার নাই, আমরা ইরানকে অস্ত্র দিচ্ছি না। এখন ট্রাম্প বলতেছে যে আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে তোমরা ইরানকে অস্ত্র দিচ্ছ, ক্ষেপণাস্ত্র দিচ্ছ, চীন বলতেছে না আমরা দিচ্ছি না। এখন কথা হচ্ছে চীন দিল কি স্বীকার করবে? করবে না তো।
চীন দিলেও স্বীকার করবে না। হ্যাঁ, এজন্যই চীন বলতেছে যে যে আমরা ইরানকে কোনো প্রকার অস্ত্র দিচ্ছি না, আমাদের খুশি করার কোনো দরকার আমেরিকার নাই, তাই না? এদিকে ব্রিটিশ টেলিভিশন স্ক্যান নিউজের সামরিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ক্লার্ক আজ প্রায় 1 ঘন্টা একটি অনুষ্ঠান করেছেন। তিনি সেখানে বলেছেন যে আমেরিকা তো দাবি করে যে তারাই সবচাইতে শক্তিশালী রাষ্ট্র পৃথিবীতে, তাহলে কেন চায়নাকে ট্রাম্পের চিঠি লিখে অনুরোধ করতে হচ্ছে যে ও প্লিজ আপনার ইরানকে অস্ত্র দিয়েন না? ধমক দিলেই তো হয়। কিন্তু সবার সঙ্গে ট্রাম্প ধমক দিয়ে কথা বলার শক্তি রাখে না। এবং আজকেই ট্রাম্প আবার বলেছে, মানে তিনি প্রতিবার এটা বলেন যে ইরানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ইরান আগামী 20 বছরেও উঠে দাঁড়াতে পারবে না, এমন ধ্বংস করেছে, 13,000 বোমা মেরেছে। আচ্ছা, যদি ইরান ধ্বংস হয়েই থাকে তাহলে আপনি চীনকে চিঠি লিখেন কেন যে প্লিজ তোমরা ইরানকে অস্ত্র দিও না? এতেই তো বোঝা যায় যে আমেরিকা নিজেও জানে যে ইরান এখনো প্রচুর পাওয়ারফুল রাষ্ট্র। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আজকে আবারও বলেছেন যে আমরা কোনো চাপের মুখে নতি স্বীকার করব না এবং আমরা এই অবৈধ যুদ্ধে আমরা জড়াবো না। এটা একদম পুরোপুরি অবৈধ যুদ্ধ, এই যুদ্ধে আমরা জড়াবো না। তার মানে হচ্ছে আমেরিকা ইংল্যান্ডকে সকাল বিকাল চাপ দিচ্ছে যাতে ইংল্যান্ডও আমেরিকার সঙ্গে আসে। দেখুন, পৃথিবীতে 5টা শক্তি, তাদেরকে বলা হয় যে পার্মানেন্ট মেম্বার অফ ইউনাইটেড নেশনস সিকিউরিটি অ্যাসেম্বলি, স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, চায়না, রাশিয়া। তো এর ভিতরে আমেরিকা, ইংল্যান্ড আর ফ্রান্স ছিল এক দলে, সবসময় রাশিয়া, চায়না এক দলে। এখন এই ব্যাপারে কিন্তু ফ্রান্স তার সাইড চেঞ্জ করছে। এখন চীন, রাশিয়া, ফ্রান্স এক দলে, আমেরিকার ইংল্যান্ড এক দলে। কিন্তু ইংল্যান্ড খুশি না, বাট ইংল্যান্ড খুশি না হইলেও ওই বড় ভাইয়ের সঙ্গে থাকে আর কি আর করা। যেমন গতকালকে ট্রাম্প বলতেছে ইংল্যান্ডকে যে তোমরা নরওয়ে থেকে তেল বেশি দামে না কিনা তোমরা নরওয়ের তেলের খনিটা দখল করে নাও। মানে ট্রাম্পের কি বুদ্ধি, দখল করে নাও তাহলে তোমরা বিনা পয়সা তেল পাবা। আবার লেখে টুইটে ড্রিল বেবি ড্রিল। মানে এই লোকটার মাঝে মধ্যে মানে কি ধরনের ভাষা ব্যবহার করে এই আর কি। তো এখন ইংল্যান্ডকে ট্রাম্প চাপ দিচ্ছে যে তোমরা আমাদের সঙ্গে চলে আসো। ওদিকে আবার পাকিস্তানের সেনাপ্রধান শুধু ইরানে গিয়েছে তাই না, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আমি একটু আগে যেটা বলেছি, এই মুহূর্তে তিনি গালফ কান্ট্রিগুলোতে আছেন, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন তিনি সফর করবেন এবং তিনি আরব দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবেন। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ তিনি আজকে চলে গিয়েছেন চীনে এবং তিনি ঘোষণা করেছেন যে চীনের যত তেল লাগে সেই তেল রাশিয়া দিয়েই যাবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ রাশিয়া বলতেছে যদি ইরান থেকে হরমুজ পাড়ি দিয়ে কোনো তেল চীন নাও নিতে পারে, আমরা রাশিয়া চীনকে সহায়তা করব। এবং ধারণা করা হয় যে এই রাশিয়া, চীন সহ ইরান সহ তারা একটা জোট করতে যাচ্ছে এবং ধারণা করা হয় যে এই 21 তারিখ তো শেষ যুদ্ধবিরতির সময়সীমা। ট্রাম্প যে বলছিল যে 2 উইকসের যুদ্ধবিরতি, এটা শেষ হবে 21 এপ্রিল। এই সময় শেষ হওয়ার আগে যদি আমেরিকা এবং ইরানের মাঝে কোনো আলোচনা না হয় কিংবা আলোচনা হলেও কোনো সমাধানে না আসে, তাহলে আমেরিকা ইরানে আবারও বড় ধরনের হামলা চালাতে পারে, যেহেতু এখনো আমেরিকা প্রচুর সৈন্য পাঠাচ্ছে। এদিকে ব্রিটিশ মিলিটারি এক্সপার্ট অধ্যাপক মাইকেল ক্লার্ক আজকে বলেছে যে ইরান এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্য করতেছে। ওদিকে সৌদি আরবও কিন্তু চীনের সঙ্গে $7 বিলিয়ন কারেন্সি সোয়াপে সই করেছে গোপনে, যেটা আমেরিকা জানতো না, বাট এখন তো প্রকাশ হয়ে গেল। তাহলে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা ইলেকট্রনিক্স মানি, এটা আমিও ঠিক বুঝি না, বাট আমাদের ইংল্যান্ডে অনেকেই দেখে ক্রিপ্টোকারেন্সি কিনে রাখে, বিক্রি বেচা কিনা করে লাভ টাভ করে। এই তো ইরান এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্য করতেছে এবং সেই ক্রিপ্টোকারেন্সি এখন আবার চাইনিজ মুদ্রা ইউয়ানে রূপান্তর করা হচ্ছে এবং ওই টাকা দিয়ে এরপর ইরান
খুব সহজেই কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে পারবে। এবং এই কাস্পিয়ান সাগর ইরানের দক্ষিণে অবস্থিত। এই সাগর দিয়ে ইরানের সঙ্গে রাশিয়ার সরাসরি কানেকশন আছে, যেটা আমি একটু আগেই বলেছি। এবং এর আরেক সাইডে হচ্ছে কাজাখস্তান। এই কাজাখস্তান হচ্ছে আরেকটি রাশিয়াপন্থী দেশ। অর্থাৎ ইরানের ওই পাশে, মানে হরমুজ পয়েন্টের ওই পাশে পার্সিয়ান গলফ, সেই পার্সিয়ান মানে পার্শ্ব উপসাগরকে বলে পার্সিয়ান গলফ। সেই পার্সিয়ান গল্ফের হরমুজ প্রণালী ইরান এবং